তো আজকে আমরা পড়তে চলেছি ক্লাস 9 এর প্রথম গল্প, যেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা। মনোজ দাসের সম্পর্কে একটুখানি জেনে নেওয়া দরকার, কারণ সৃষ্টিকে জানবো অথচ স্রষ্টাকে জানবো না, সেটা হতে পারে না। তো স্বাভাবিকভাবে গল্পটাকেও যেমন জানবো, গল্পের লেখককেও জানবো স্বাভাবিক। মনোজ দাস, যার জন্ম হচ্ছে 1934-এ, 1934 সালে। স্বাভাবিক তিনি মারা যাননি, তো সালটাও দেয়নি, স্বাভাবিক বিষয়। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার, একজন ইন্ডিয়ান বা ভারতীয় অ্যাওয়ার্ড উইনিং, অ্যাওয়ার্ড জিতেছিলেন। বাইলিঙ্গুয়াল মানে দ্বিভাষী লেখক। দ্বিভাষী মানে তিনি দুটো ভাষায় তার বিপুল জ্ঞান ছিল। আচ্ছা, এখানে দাস শুনে এটা মনে করবার কারণ নেই যে তিনি বাঙালি ছিলেন। এখানে দাস বেসিক্যালি ওড়িয়া সম্প্রদায়ের মধ্যেও দাস সারনেমটা আসে। তো ন্যাচারাল তিনি দুটো ভাষায় তার খুব প্রফিশিয়েন্ট নলেজ ছিল, প্রগাঢ় জ্ঞান যেটাকে বলি আমরা, সেই ধরনের যথেষ্ট পরিমাণ নলেজ ছিল। একটা হচ্ছে ওড়িয়া আর একটা হচ্ছে ইংলিশ। হি হ্যাজ রিটেন মেনি নভেলস, তিনি প্রচুর উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরিজ, ছোট গল্প লিখেছেন, পোয়েমস লিখেছেন, কবিতা, এবং ট্রাভেলগস, ট্রাভেলগস মানে ভ্রমণ কাহিনী, ভ্রমণ কাহিনী লিখেছেন। আর আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং ইতিহাসের বিষয়ে, সংস্কৃতির ব্যাপারে বিভিন্ন টাইপের তিনি আর্টিকেলস বা তার লেখাগুলো রয়েছে। এখানে আমরা খুব মজাদার একটা গল্প পড়তে চলেছি। বেসিক্যালি মজাদার গল্পটা ঠিক এরকম টাইপের যে এমন একজন ক্যারেক্টারের সম্পর্কে আমরা এখানে পড়বো যার নাম হচ্ছে ভোলা গ্র্যান্ডপা। তার সম্বন্ধে বেশ কিছু টেলস বা বেশ কিছু স্টোরিজ এর ব্যাপারে আমরা জানবো। স্টোরিজ বললে ভুল হবে, অ্যাকচুয়ালি অ্যানেকডটস টাইপের। অ্যানেকডটস মানে ছোট 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 কাহিনী টাইপের। তার জীবনের বেশ কিছু ছোটখাটো কাহিনী সম্পর্কে আমরা জানবো, যেইগুলো কিনা আমাদের মনের মধ্যে হাসির উদ্রেক করবে। এক নম্বর তো খুব মজাদার কিছু গল্প, এক নম্বর। দু নম্বর হচ্ছে বেসিক্যালি এখানে বলতে পারে যে কটা এপিসোডের কথা বলা হয়েছে, এখানে কটা ঘটনার কথা বলা হয়েছে। বলতে হবে 3টে ঘটনার কথা বলা হয়েছে। ভোলা গ্র্যান্ডপার লাইফে 3টে ঘটনার কথা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। নাম্বার 2 এইটা। নাম্বার 3 হচ্ছে এইটা লিখেছে কে? মনোজ দাস লিখেছে। এবার প্রশ্ন হচ্ছে মনোজ দাসের সঙ্গে ভোলা গ্র্যান্ডপার সম্পর্কটা কেমন ছিল? এটা আমরা গল্পের টাইটেল থেকেই আমাদের কাছে পরিষ্কার। সবাই প্রত্যেকে জিনিসটা লেখা হয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা মানে ঠাকুরদা। তার মানে বিষয়টা হচ্ছে লেখক, তার মানে কে? ভোলা গ্র্যান্ডপার কি হবে? নাতি, স্বাভাবিক। তার মানে নাতি লিখছে তার দাদুর সম্পর্কে, ব্যাপারটা এরকম ধরনের। আচ্ছা, এবার নাতি তার দাদুর সম্পর্কে সঠিক ইনফরমেশন কেন দিতে পারবে? বিকজ নাতি দাদুকে চোখের সামনে থেকে দেখেছে, সে দাদুর বৈশিষ্ট্যগুলোকে জানে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে জানে, দাদু কেমন মানুষ ছিলেন সে সেটাও জানে। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নাতির সম্পর্কে এটা অস্বাভাবিক কিছু না, দাদুর ব্যাপারে লেখা। তো বলছে দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি which narrates Bhola Grandpa's hilarious adventures. এইটা হচ্ছে টেক্সটটা হচ্ছে এডিটেড ভার্সন। এডিটেড ভার্সন কেন? কারণ বিষয়টা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে মূল গল্পটা অনেকটা বড়। আমাদের যেটা সিলেবাসের মধ্যে দেওয়া রয়েছে সেটা এডিট করে দেওয়া রয়েছে, কিছুটা তার থেকে কিছুটা গ্রহণ করে দেওয়া রয়েছে এরকম। which narrates, যার মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা গ্র্যান্ডপার হাসির রহস্যগুলো। এখন প্রশ্ন হচ্ছে স্যার অ্যাডভেঞ্চার তো খুব মানে গম্ভীর টাইপের হবে, কারণ আমরা ফেলুদা পড়েছি বা অ্যাটলিস্ট নাম তো শুনেছি আমরা ফেলুদা, ব্যোমকেশ বক্সীর নাম শুনেছি, সত্যান্বেষী, ব্যোমকেশ বক্সী। আমরা যদি বাইরের বা বিদেশি লিটারেচার, ইংরেজি লিটারেচারের মধ্যে দেখতে চাই তাহলে শার্লক হোমসের নাম শুনেছি। তাহলে বিষয়টা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় তো অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার রয়েছে। অ্যাডভেঞ্চার মানে কি? সেখানে একটু সিরিয়াস টোন থাকবে, গল্পের যে টোনটা সেটা একটু সিরিয়াস হবে। বাট এই জায়গাতেই গল্পের ইউনিকনেসটা এই জায়গাতেই। কিরকম ইউনিকনেস? হিলারিয়াস অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার অথচ হিলারিয়াস। আন্ডারলাইন করতে হবে হিলারিয়াস অ্যাডভেঞ্চারের পোর্শনটা। হিলারিয়াস অ্যাডভেঞ্চার সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান, একজন ইয়াং ম্যানের চোখ দিয়ে ব্যাপারটাকে দেখা হয়েছে। ইয়াং ম্যানের চোখ দিয়ে মানে ইয়াং ম্যান কে? মনোজ দাস। যে কাকে দেখেছে? তার দাদুকে দেখেছে, দাদু বা ঠাকুরদা যেটাই বলি না কেন, ভোলা গ্র্যান্ডপাকে দেখেছে এরকম টাইপের ক্লোজলি, খুব সামনে থেকে সে তার ঠাকুরদা, দাদু যেটাই বলিস না কেন তাকে অবজার্ভ করেছে। ভোলা গ্র্যান্ডপাকে সে অবজার্ভ করেছে। ভোলা গ্র্যান্ডপার চরিত্রে দুটো বৈশিষ্ট্য রয়েছে, এই দুটো বৈশিষ্ট্য আমরা আমাদের মনের মধ্যে হাসির উদ্রেক গুলো করবে। কি কি? নাম্বার 1 হচ্ছে সিম্পলিসিটি, নাম্বার 2 হচ্ছে ফরগেটফুলনেস। এই দুটো জিনিস রয়েছে ভোলা গ্র্যান্ডপার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে। একটা হচ্ছে সিম্পলিসিটি আর একটা হলো ফরগেটফুলনেস, মানে একটা হলো সরলতা আর একটা হলো ভুলে যাওয়ার প্রবণতা। যে কোনো জিনিসকে ভোলা গ্র্যান্ডপা কি করতে পারেন? চট করে ভুলে যান, এবং সেটা আমরা দেখবো উইদিন সেকেন্ডস তিনি ভুলে যেতে পারেন, এরকম একটা ক্যাপাসিটি রয়েছে তাদের, মানে তোদের থেকেও বেশি আর কি এরকম ধরনের। তো সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে কি উইদিন সেকেন্ডস তিনি একটা জিনিস ভুলে যাচ্ছেন।
ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার। তো সিম্পলিসিটি এবং ফরগেটফুলনেস এটা বেসিক্যালি ভোলা গ্র্যান্ডপার মধ্যে একটা এলিমেন্ট অফ হিউমার বা হাসির উদ্রেক করেছে, অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যার উপরে বেস করে স্টোরিটা ইভলভ করেছে বা তৈরি হয়েছে। চলে আসি গল্পে। হাতে পেন বা পেন্সিল রেডি থাকবে, বিভিন্ন জায়গা দাগাতে লাগবে ইম্পর্টেন্ট লাইনগুলো। ভোলা গ্র্যান্ডপা এন্ড হিজ ওয়াইফ লিভড এট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন। আন্ডারলাইন করতে হবে, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন। A large vocal tree overshadowed their hut. একটা বিরাট বড় বকুল গাছ তাদের হাট বা তাদের কুড়ে ঘরটাকে ওভারশ্যাডো করে রাখতো। প্রশ্ন হচ্ছে ওভারশ্যাডোর কনসেপ্টটা কি? ওভারশ্যাডোর কনসেপ্টটা হচ্ছে, ধর একটা কুড়ে ঘর রয়েছে, কুড়ে ঘরের পিছন দিক দিয়ে একটা গাছ উঠেছে। এখন স্বাভাবিকভাবে একটা কুড়ে ঘরের থেকে গাছের হাইট কি হবে? যদি একটা পূর্ণাঙ্গ গাছ ধরি, গাছের হাইট কি হবে? বেশি হবে। তার মানে কুড়ে ঘরটা রয়েছে, গাছটা তার উপরে কি দিয়ে রয়েছে? ছায়া দিয়ে রেখেছে, এরকম ওভারশ্যাডো করে রেখেছে। এই জন্য বলা হয়েছে ওভারশ্যাডো। অন ইউজ করা হয়নি, কিন্তু অন কেন ইউজ করা হয়নি? বিকজ বাড়ির যে টালিটা বা হাটের কুড়ে ঘরের যে টালিটা, সেইখানে কিন্তু গাছের পাতা সারফেস টাচ করে নেই, গাছটা কি রয়েছে? ওপর দিয়ে ঘিরে রেখেছে। তার মানে ধর তুই কোনো বট গাছের নিচে দাঁড়ালি, বট গাছটা তোর মাথার উপরে কি রেখেছে? ওভারশ্যাডো করে রেখেছে, বা অ্যাবাভ রয়েছে, তোর পজিশনিং যদি ধরা যায় অ্যাবাভ রয়েছে, আর শ্যাডোটা হচ্ছে ওভারশ্যাডো। এক্স্যাক্টলি এরকম টাইপের একটা হাট বা একটা কুড়ে ঘর এবং তার উপরে ওভারশ্যাডো করে রেখেছে। ইন দ্য বোকাল ট্রি, বকুল গাছে, লিভড এ স্মল গ্রুপ অফ মাঙ্কিজ। বকুল গাছে বেশ কিছু হনুমানের দল থাকতো সেই জায়গাটায়। আন্ডারলাইন করতে হবে, ভোলা গ্র্যান্ডপা এন্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। কিন্তু স্বাভাবিক ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রীর তাতে বিশেষ কিছু প্রবলেম হতো না। তারা স্বামী স্ত্রীর মতন থাকতেন, ন্যাচারাল ব্যাপার। ওই হনুমান চড়ছে না কি রয়েছে হ্যাঁ না, তারা অত কিছু ভ্রুক্ষেপ করতেন না। ওয়ান মুনলিট নাইট, একদা জ্যোৎস্নার রাতে বা চন্দ্রালোকিত রাতে, উই ওয়্যার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। চলছে তো, আমরা কি করছিলাম? একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম। ফেস্টিভ্যাল মানে যে কোনো একটা উৎসব বা কিছু, সেই জায়গা থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। আন্ডারলাইন করতে হবে দুটো সেকশন। একটা হচ্ছে মুনলিট নাইটে আমরা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম। প্রশ্ন আসতে পারে যে রাতটা কেমন ছিল? বলতে হবে জ্যোৎস্নার রাত বা চন্দ্রালোকিত রাত, এরকম টাইপের। আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম, রাস্তাটা কেমন ছিল? দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা কেমন ছিল? একেবারে লম্বা রাস্তা এবং ফগি। ফগি মানে রীতিমতন ভাবে কুয়াশায় ঘেরা একটা রাস্তা ছিল। I was riding on the village চৌকিদার shoulders. আমি কি করছিলাম? রাইড করছিলাম, মানে চড়ে আসছিলাম। কোথায় চড়ছিলাম? ভিলেজ চৌকিদারের কাঁধে। ভিলেজ চৌকিদারের কাঁধে চেপে, ভিলেজ চৌকিদার এইভাবে আমাকে ধরে রেখেছে এরকম, এবং আমি কাঁধে চেপে চেপে আসছি। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ভিলেজ চৌকিদারের কাঁধে চেপে যখন রাইটার আসছিলেন বা লেখক আসছিলেন, নাই মানে কে? মনোজ দাস নিজেকে বলেছে লেখকের বয়স কম ছিল না বেশি ছিল? কম, অবভিয়াসলি কম। কেন? কারণ স্বাভাবিক বেশি বয়সে ভিলেজ চৌকিদারের কাঁধে চেপে তো আসবে না, চৌকিদারের কাঁধটা দেখা যাবে ভেঙে গেল। তো স্বাভাবিক ভিলেজ চৌকিদারের শোল্ডারে চেপে কি করছিলাম? আমি আসছিলাম। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা কি করলেন? আচমকা জোরে তিনি চিৎকার করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। এবং আমাদের দলের প্রত্যেকে রীতিমতন ভাবে থমকে গেল। তো স্বাভাবিক, একটা দলবদ্ধভাবে সবাই আসছি, হুট করে ভোলা গ্র্যান্ডপা মাঝখানে চিৎকার করে উঠেছে, তো ন্যাচারাল ব্যাপার সবাই কি হয়েছে? থেমে গেছে। স্যার মনোজ দাস তো ভোলা গ্র্যান্ডপা না? ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠেছে হঠাৎ করে। ভোলা গ্র্যান্ডপা এটা উঠে লাগবে, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠেছে, আর যারা যারা ছিল ওই জায়গাটায়, মানে দলের মধ্যে যারা যারা ছিল, প্রত্যেকে থেমে গেছে আচমকা। একজন বয়স্ক মানুষ, তিনি হুট করে চিৎকার করে উঠেছেন কেন? এনকোয়ারি রিভিলড দ্যাট। এবার জিজ্ঞাসাবাদ শুরু হলো, এনকোয়ারি করা হলো যে কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন বা চিৎকার করছেন কেন ইত্যাদি। রিভিল করা হলো, রিভিল মানে প্রকাশ পাওয়া। তো এনকোয়ারি করে এটা জানা গেল, কি জানা গেল? আন্ডারলাইন করতে হবে, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে ফেস্টিভ্যালে গেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার নাতি তো মনোজ দাসও, সেই নাতি? অবভিয়াসলি না, নাতি তো একের বেশিও থাকতে পারে। মনোজ দাসও তো ছিলেন অবভিয়াসলি। এবার বোঝাটা মুশকিল যে মনোজ দাস তার নিজের নাতি ছিলেন নাকি পাড়াতুতো, বিকজ একসাথে সবাই মিলে আসছে, এরকম ধরনের একটা ব্যাপার। তো যাই হোক, ভোলা গ্র্যান্ডপা তার আরেক নাতিকে নিয়ে, এক্সেপ্ট মনোজ দাস ছাড়া অন্য একজন নাতিকে নিয়ে তিনি ফেস্টিভ্যালে গেছিলেন। হি হ্যাড হেল্ড অন, দাগাবি লাইনটা, হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি ছেলেটার দুটো আঙ্গুল ধরেছিলেন। বাচ্চাদের আঙ্গুলগুলো ছোট ছোট হয়, তো স্বাভাবিকভাবে তিনি কি করেছিলেন? দুটো আঙ্গুল ধরে রেখেছিলেন তার নাতির।
He did not realize when those fingers slipped out. তিনি বুঝতে পারেননি কখন ওই আঙ্গুলগুলো কি হয়েছে, স্লিপ খেয়ে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা was continuing as before. ভোলা গ্র্যান্ডপা আবার আগের মতন যথারীতি কি করতে লাগলেন, কন্টিনিউইং as before মানে স্বাভাবিক, আগের মতন ভাবে আবার ওই কাঁদতে লাগলেন বা এরকম টাইপের, যেরকম তিনি কন্টিনিউ কাঁদতে কাঁদতে হাঁটছে এরকম টাইপের একটা ব্যাপার। কোন মানে কোনো ভেতর থেকে কোনো সার নেই লোকটা, একদম মানে নিজের মতন করে, বয়সও হয়েছে এরকম টাইপের, বয়সের ভারও ক্লান্ত, তো তিনি নিজের মতন করে আবার নিজের দুনিয়ায় হারিয়ে গিয়ে তিনি আবার চুপচাপ হাঁটছেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তারপরে কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো, আপনি কাকে নিয়ে কি ধরেছিলেন, নাতির আঙ্গুল ধরেছিলেন তো, কিভাবে ছিটকে গেল, বাচ্চাটা তো হারিয়ে গেছে, তো খুঁজতে যাবেন না? ওনাকে বললো, কেউ একজন মনে করিয়ে দিল যে আপনার নাতি তো হারিয়ে গেছে, খুঁজতে যাবেন না মেলায়। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, মনে পড়লো, আরে হ্যাঁ তাই তো, নাতি তো হারিয়ে গেছিল। মানে উইদিন সেকেন্ড ভুলে গেছে যে নাতি দু আঙ্গুল স্লিপ খেয়ে নাতি ওইখানেই পড়ে রয়েছে, আবার আগের মতন স্বাভাবিক হয়ে গেছিল। কেউ একজন জিজ্ঞাসা করলো, স্বাভাবিকভাবে কি করলো, তার মনে পড়লো যে আরে তো নাতির কথা তো বলছে, ঠিক কথা, এন্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তিনি আচমকা কি করলেন, চিৎকার করে উঠলেন। মাই ফাদার চুজ টু শার্প-আইড মেন ফ্রম আওয়ার পার্টি। আমার বাবা আমাদের দলের থেকে, মানে যে কজন আমরা ওই নেমন্তন্ন বা ফেস্টিভ্যাল যাই হোক যেটাই বলিস, উৎসব থেকে বেসিক্যালি ফিরছিলাম, তো সেই জায়গার থেকে আমার বাবা দুজন শার্প-আইড মানে ভালো দেখতে পায়, দৃষ্টিশক্তি তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন দুজন লোককে বাবা চুজ করলেন আমাদের দলের থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। বললেন যাও তোমরা, কার সাথে যাও, ভোলা গ্র্যান্ডপার সাথে যাও। কোথায় যাও, ফেস্টিভ্যালে যাও। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। গ্র্যান্ডসনকে পাওয়া গেল। আচ্ছা কি কখন পাওয়া গেল? আচ্ছা যদি বলতো দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড লং, বিফোর কথাটা তার বললো না, বললো দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড লং, তার মানে গ্র্যান্ডসনকে অনেকক্ষণ খোঁজাখুঁজির করে পাওয়া গেল। এইখানে কি বলেছে, গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, বিফোর মানে আগে, মানে অনেকক্ষণ খোঁজাখুঁজির আগেই গ্র্যান্ডসনকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। গ্র্যান্ডসন কি করছে, একটা গরুর পেটের তলায় ঢুকে বসে রয়েছে। একটা গরু ছিল গোয়ালঘরের সামনে, ওই গরুটার পেটের তলায় ঢুকে গ্র্যান্ডসনটা বা নাতিটা চুপচাপ বসে রয়েছে। পরের পাতায় যেরকম আমাদের ছবি দেওয়া রয়েছে এরকম একটা ব্যাপার, তো গ্র্যান্ডসনটা এরকম গরুর পেটের তলায় ঢুকে বসে রয়েছে, তো ওকে বাচ্চাটাকে ওইখান থেকে উদ্ধার করা হবে। I remember another funny incident about Bhola Grandpa related by my father. আমার মনে আছে আরো একটা মজাদার ঘটনার কথা, যেটা আমার বাবা রিলেটেড বাই মাই ফাদার, মানে আমার বাবা বলেছিলেন আমাকে এরকম টাইপের। কার ব্যাপারে? ভোলা গ্র্যান্ডপার ব্যাপারে। আচ্ছা ফার্স্ট অ্যানেকডোটটা কিন্তু কমপ্লিট। প্রথম অ্যানেকডোট নাতিকে ফেস্টিভ্যালে ফেলে আসা, তারপর থেকে নাতিকে উদ্ধার করা, এটা হচ্ছে ফার্স্ট অ্যানেকডোট। সেকেন্ড অ্যানেকডোট যেটা আমরা এখন পড়বো, ছোট্ট একটা ঘটনা যেটা আমরা এখন পড়তে চলেছি। তো বলছে আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার মনে আছে আরেকটা খুব মজাদার ঘটনার কথা, যেটা ভোলা গ্র্যান্ডপারই ব্যাপারে, যেটা আমার বাবা এসে আমায় বলেছিলেন। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন। দিনটা কেমন ছিল? রেইনি আফটারনুন ছিল, বিকেল বেলা। রেইন হচ্ছে বৃষ্টি হচ্ছে, এরকম একটা বৃষ্টি স্নাত একটা বিকেল বেলা ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা গ্র্যান্ডপা প্রায় উত্তেজনায়, মানে একেবারে সেই কাঁপতে কাঁপতে, মানে এত উত্তেজিত হয়ে গেছে এরকম টাইপের, দাঁড়াতে পারছে না। টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস। আমার বাবা এবং তার বন্ধুদেরকে বললেন, কি বললেন আন্ডারলাইন করতে হবে, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা গ্র্যান্ডপা উত্তেজনায় কাঁপতে কাঁপতে আমার বাবা এবং বাবার যারা যাই হোক বন্ধু বান্ধবরা ছিল ইত্যাদি, তো সবাইকে বললেন যে he had seen a gang of pirates. ভোলা গ্র্যান্ডপা বললেন, জানেন আমি একদল জলদস্যু দেখেছি, পাইরেটস থেকে জলদস্যু দেখেছি। এরকম পাইরেটস এর কাজটা বেসিক্যালি কি, জেনারেলি লুটপাট করা এরকম ধরনের, এবং নিজেদের সম্পত্তিটাকে জলে জাহাজ নিয়ে লুটপাট করা ইত্যাদি। তো বলছে আমি এরকম একদল জলদস্যুকে দেখেছি। They were buried a large box under one of the sand dunes on the seashore by our village. তারা কি করছে, মাটির তলায়, মানে মাটি তো এক্স্যাক্টলি নেই, সমুদ্রের ধার আর কি, বালির তলায় কিছু একটা বপন করছে, পুঁতে দিচ্ছে। কি পুঁতে দিচ্ছে আন্ডারলাইন করতে হবে, এ লার্জ বক্স, একটা বড় বক্স তারা কি করছে, বালির তলায় পুঁতে দিচ্ছে। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য seashore by our village. আমাদের গ্রামের একদম ধারে যে সমুদ্রের যে তীর রয়েছে, সিশোর মানে সমুদ্রের তীর, সমুদ্রের তীর রয়েছে, তারই ভেতরে বালির তলায় কিছু একটা চাপা দিয়ে দিচ্ছে। At once father and his friends started looking for the hidden treasure. ব্যাস সাথে সাথে বাবা এবং তার বন্ধুরা মিলে লুকোনো সম্পত্তি, বা ভালো বাংলায় বললে গুপ্তধনের খোঁজ শুরু করে দিল।
তার মানে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি বাবারা জানে যে আলটিমেটলি জলদস্যু সে তো পুঁতে রুতে দিয়ে চলে গেছে, যদি বাই চান্স খুঁজে পেয়ে যায় তো লাইফ তো সেট, এত সম্পত্তি পাবো জীবনে আর বসে খেতে পারবো আর কি, এরকম কাজকর্ম কিছু করতে হবে না। তো স্বাভাবিকভাবে দাঁড়িয়ে বাবারা কি করতে শুরু করে দিয়েছে, কি ঘুরতে, ওই বাড়ি ঘুরতে শুরু করে দিয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলার বিষয়, ভোলা গ্র্যান্ডপা কিন্তু অ্যাকচুয়ালি এটা বলে যায়নি যে সমুদ্রের যে বালিয়াড়িটা রয়েছে এক্স্যাক্টলি কোন জায়গাটায় তারা পুঁতছে, সে বলেছে ওই একটা বালিয়াড়ির একটা সাইডে পুঁতে গেছে। এবার চিন্তা কর, সমুদ্র এত বিরাট একটা জিনিস, তার সাইডের বালিয়াড়িটাও সেরকমই লেভেলের বড়, তার মানে ওই জায়গাটা একটা ইনডেফিনিট জিনিসের খোঁজ করা, একটা অনির্দিষ্ট জিনিসের খোঁজ করা, ওটা খুব চাপের ব্যাপার। একটা নির্দিষ্ট সেকশন বলে দিলে সেখান থেকে ঘুরে ঘুরে বের করার একটা চান্সেস থাকে, বাট এই জায়গার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে আলটিমেটলি বলে দিয়ে গেছে ওই একটা বালিয়াড়ির মধ্যে এটা পুঁতে দিয়ে গেছে। এবার খোঁজো সবাই মিলে, কোথায় পুঁতে দিয়ে গেছে ভগবান জানে, কিন্তু খুঁজতে থাকো। তো at once father and his friends started looking for the hidden treasure, looking for preserver। তো বাবা এবং তার বন্ধুরা মিলে কি করলেন, গুপ্তধনের খোঁজ শুরু করলেন, সন্ধান শুরু করলেন। ইভিনিং পাসড অন টু নাইট, আন্ডারলাইন করতে হবে, সন্ধে কেটে গিয়ে রাত চলে এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, একদম মেঘের মাঝখান দিয়ে চাঁদের আলো চলে এলো, এরকম একটা ব্যাপার। এ প্যাক অফ জ্যাকেলস ওয়্যার হাউলিং, বেশ কিছু শেয়াল তারা হুক্কা হুয়া রবে ডাক শুরু করে দিল, মানে গ্রামের দিক তো শেয়াল টেয়াল তো খুব নর্মাল ব্যাপার, তো ওইখানে ডাক শুরু করে দিয়েছে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, ভাব, আন্ডারলাইন করতে হবে, মাঝরাত্রি পেরিয়ে গেছে, পাস্ট মিডনাইট, তার মানে চিন্তা কর লোকগুলো ঘুরছিল কখন থেকে, সন্ধ্যের থেকে, সন্ধ্যে কেটে রাত্রি হয়ে মাঝরাত্রি পেরিয়ে গেছে, তখন অবধি গুপ্তধনের সন্ধান পায়নি। এট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই মুহূর্তে এসে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, এবার চিন্তা করে এতক্ষণ ধরে প্রায় 7-8 ঘন্টা ধরে লোকগুলো খোঁজাখুঁজির পরে, লোকগুলোকে বেদম খাটনি খাটানোর পরে ভোলা গ্র্যান্ডপা এসে কনফেস করছে, কনফেস মানে স্বীকারোক্তি দেওয়া, ভোলা গ্র্যান্ডপা এসে স্বীকারোক্তি দিচ্ছে, কি স্বীকারোক্তি দিচ্ছে, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ভোলা গ্র্যান্ডপা বলছে মনে হয় কোনো গুপ্তধন নেই, ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডডে ন্যাপ। ভোলা গ্র্যান্ডপা বলছে দুপুরবেলা শুয়ে একটু স্বপ্ন দেখেছিলাম, ওই স্বপ্নটাই ভেবেছি সত্যি হয়েছে। এসে বাবা আর তার বন্ধু বান্ধবদের বলেছে, বাবা আবার তার বন্ধু বান্ধবদের নিয়ে র্যান্ডামলি বালিয়াড়ি এপার ওপার করে ফেলেছে, তোলপাড় করে ফেলেছে, গুপ্তধন খুঁজবে। সেই মুহূর্তে ভোলা গ্র্যান্ডপা এসে বলছে মনে হয় কোনো গুপ্তধন নেই, দুপুরবেলা শুয়ে একটু স্বপ্ন দেখেছিলাম, চোখটা লেগে গেছিল, এই জন্য গুপ্তধন ভেবেছি। মানে ওনার বয়সের জন্য ওনাকে মারেনি কপাল বল, এরকম ধরনের, তো এরকম ধরনের বিষয়টা এসে বললো এরকম। এটা হচ্ছে সেকেন্ড অ্যানেকডট। এইবার থার্ড, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। এবার ভোলা গ্র্যান্ডপার গ্রেট অ্যাডভেঞ্চার, আরেকটা খুব দুর্দান্ত অ্যাডভেঞ্চার হয়েছিল কোথায়, সুন্দরবনে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি ঘুরে বেড়াতো, স্বাধীনভাবে ঘুরে বেড়াতো, রোম মানে ঘুরে বেড়ানো, তো স্বাধীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতো। দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের জঙ্গল অত্যন্ত গভীর, তো ন্যাচারালি গভীর সেই অরণ্য দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি ঘোরাফেরা করতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। লোকজন কি করতো, সবাই গ্রুপে চলাচল করতো। কেন, দলবদ্ধভাবে যেত, দলবদ্ধভাবে গেলে কি হবে, এই ভাই তুই আমার পাশে থাক, আমি তোর পাশে থাকি, বাঘ টানবে। আর যদি একা একা যাই তাহলে কি হবে, হুট করে বাঘ এসে টেনে নিয়ে বেরিয়ে যাবে। তো লোকজন কি করতো, গ্রুপে চলাচল করতো, পার্টিকুলারলি আফটার সানডাউন, আন্ডারলাইন করতে হবে। লোকজন গ্রুপে চলাচল করতো কোথায়, সানডাউনের পরে, সূর্যাস্তের পরে লোকজনগুলো কি করতো, গ্রুপে গ্রুপে সবাই চলাচল করতো, দলবদ্ধভাবে চলাচল করতো। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যের দিকে ভোলা গ্র্যান্ডপা তিনি সাপ্তাহিক বাজারের থেকে ফিরছিলেন। উইকলি মার্কেট এমন একটা বাজার যেটা সপ্তাহে মাত্র কদিন বসে, একদিন, তো উইকলি মার্কেট এরকম হাট, এক্স্যাক্টলি, তো হাটের থেকে ফিরছিলেন। সাডেনলি এট এ ডিসটেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করে তার পিছনে একদম ডিসটেন্স 5 গজ দূরে, 5 ইয়ার্স, 5 গজ দূরে ভোলা গ্র্যান্ডপা কি করলেন, 5 গজটা আমরা কিভাবে হিসাব করতে পারি, ধর ক্রিকেট খেলার যে পিচটা হয় সেটা 22 গজ হয়, এরকম 22 ইয়ার্স এর হয়, তার 4 ভাগের 1 ভাগ ধরে নেয়, এরকম ধরনের 20 হলে বেসিক্যালি 4 ভাগের 1 ভাগ হয়, বাট আমি ওই 4 ভাগ বা 4.5 ভাগের 1 ভাগ ধরলাম, এরকম টাইপ, মানে একদম সামনাসামনি। ভোলা গ্র্যান্ডপা রয়্যাল বেঙ্গল টাইগার একদম সামনাসামনি,
দারুণ ব্যাপার। হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। ভোলা গ্র্যান্ডপা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। কত গজ দূরে? 5 গজ দূরে। ভোলা গ্র্যান্ডপা ঘুরলো and found the bright gaze of the tiger on his face, এবং দেখলো বাঘটা একেবারে উজ্জ্বল দৃষ্টিতে, গেজ মানে দৃষ্টি, উজ্জ্বল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা মানুষের তো ওখানেই অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree, আন্ডারলাইন করতে হবে। ভোলা গ্র্যান্ডপা গ্রামের লোক ন্যাচারালি সাথে সাথে সাইডে একটা কি দেখতে পেলো? বটগাছ দেখতে পেয়েছে। তত্তর করে বটগাছে উঠে গেছে। এখন যুক্তি যদি থাকে, লজিকের ব্যাপার যদি থাকে, স্যার বাঘও তো গাছে উঠতে পারে, তাহলে বাঘটাও গাছে উঠে গেল, এবার ভোলা গ্র্যান্ডপাও ছুটছে, বাঘও ছুটছে, ওটা তো নয়। এখানে ধরে নিতে হবে বাঘটা গাছে উঠে ওঠেনি সেই মুহূর্তে দাঁড়িয়ে, তো ভোলা গ্র্যান্ডপা উঠে গেছে। দ্য টাইগার রোড, এবার বাঘটা তো বটগাছের নিচে, বাঘটা কি করছে? গর্জন করছে। and circled the tree about 100 times, এবং বাঘটা অন্তত গাছটাকে প্রদক্ষিণ করলো। কতবার প্রদক্ষিণ করলো? এই জন্য বলেছে about 100 times। এবার 100 বার তো ভোলা গ্র্যান্ডপা, বাবু করো প্রদক্ষিণ, করো 1 2 3, স্বাভাবিকভাবে কি মোটামুটি 100 বার, about 100 times, মোটামুটি 100 বার। যেমন ধর তুই হয়তো কোথাও বেরোচ্ছিস, পড়তে যাচ্ছিস, স্কুলে যাচ্ছিস, বিভিন্ন মা হয়তো বললেন বাবু দুটো ভাত খেয়ে যা, তো দুটো ভাত মানে কি বোঝায়? যে এত বড় একটা থালা দিল, তার ভেতরে দুটো ভাত, তুই এরকম আঙ্গুল দিয়ে চেটে খেয়ে মা আসছি, স্বাভাবিক। তার মানে দুটো ভাত মানে অল্প কটা ভাত খেয়ে যায়। এক্স্যাক্টলি এই জায়গাটাতেও তাই, about 100 times মানে মোটামুটি 100 বার। এখন ভোলা গ্র্যান্ডপা তো আর গাছের উপর থেকে বসে বসে বাবু বলো দেখি 100 বার বললে তোমার একটা পুরস্কার আছে, এরকম তো বলেনি, মোটামুটি 100 বার বলেছে। then it settled down under a bush without taking its eyes off him। এবার বাঘ তো শিকারী প্রাণী, ন্যাচারালি ও তো আর শিকার পেলে ছাড়বে না, তো বসলো। কোথায় বসলো? আন্ডার এ বুশ, একটা ঝোপ জঙ্গলের মধ্যে বসলো। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে রয়েছে। তাকানোটা কিন্তু ভুলছে না, বাঘটা কিন্তু নজর কিন্তু ভোলা গ্র্যান্ডপার দিকে, ও নিচে ঘুরছে ফিরছে, যা ইচ্ছা তাই করছে, কিন্তু নজর ভোলা গ্র্যান্ডপার দিকে, ও তাকিয়ে বসে রয়েছে। উইথ নাইট ফল, আন্ডারলাইন করতে হবে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। একেবারে নাইট ফল হয়ে গেছে, রাত্রিবেলা হয়ে গেছে, রাত্রি নেমে গেছে। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, বন জঙ্গল কেমন হয়ে গেছে? একেবারে অন্ধকার, একেবারে নির্জন, একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। আর বন জঙ্গলের অন্ধকারটা কি হয়? এমনি একটু বেশি হয়। কেন? কারণ দেখবি বনের মধ্যে সূর্যের আলোটা কম ঢোকে গাছপালার জন্য, আর রাত্রিটাও যখন নামে তখনও সেটা কি হয়? অনেক গভীর রাত নামে, এটাই স্বাভাবিক। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল, কি শুনতে পেল? বাঘটা ওই শুকনো পাতার উপরে লেজ দিয়ে দিয়ে বাড়ি মারছে। মানে গোটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিল চারিদিকটা, কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছে। বাঘটা কি করছে? বনে জঙ্গলে শুকনো পাতা পড়ে থাকে, লেজ দিয়ে কি করছে? বাড়ি মারছে সমানে, শুকনো পাতার উপরে আওয়াজটা হচ্ছে। আওয়াজ পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল এইভাবে। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, এইবার ভোরের আলো ফুটলো পাখির ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা একেবারে টক করে গাছের থেকে তত্তর করে নিচে নেমে এসছে। There was a group of men on a mound a little away, মাউন্ড মানে টিলা, বনের মধ্যে একটা ছোট্ট উঁচু জায়গা, টিলা টাইপের ছিল, সেখানে কিছু দল লোক ছিল, গ্রুপ অফ মেন, সেখানে একদল লোক ছিল। তো ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা কি করলেন? গাছ থেকে নেমে এসে টিলার উপরে উঠলেন। and requested the first man he saw for some water to drink। প্রথম যে ব্যক্তিকে ভোলা গ্র্যান্ডপা দেখলো, দেখে বলল দাদা খুব জল তেষ্টা পেয়েছি, একটু জল দিন। The man had seen the tiger waiting। লোকটা দেখলে ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নেমে এসে টিলার উপরে উঠে দাদা জল দিন, অথচ গাছের নিচে কে অপেক্ষা করছে? বাঘ। কে দেখেছে এটা? ভোলা গ্র্যান্ডপা নয়, ওই লোকটা দেখছে। বলছে বাবা এই তো বিরাট সাহসী লোক, নিচে গাছের নিচে বাঘ বসে আছে, উনি গাছ থেকে নেমে রিল্যাক্সে টিলার উপর উঠে দাদা একটু জল দেবেন, জল। এটা বিরাট ব্যাপার। He was much bewildered। লোকটা অবাক, বলছে দাদা কি ব্যাপার, মানে আপনি কে? He was much bewildered। লোকটা একেবারে স্তব্ধ হয়ে গেছে, দাদা গাছের নিচে বাঘ, আপনি নেমে এসে রিল্যাক্সে এসে দাদা জল খাবেন, জল দেবো, জল দেবেন, জল খাবো। What is your secret that you simply walked past the hungry beast and it did nothing? বলছে কি ব্যাপার বলুন তো, সিক্রেটটা কি? আপনি জন্তুটাকে পেরিয়ে চলে এলেন, জন্তুটা আপনাকে কিছু করলো নাকি? বাড়িতে পোষেন নাকি? বাঘ পোষেন বাড়িতে? He asked ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো।
বাঘটা কি সারা রাত্রি বেচারা বসে বসে, ওরও তো একটা ক্লান্তি আছে, ও বেচারা ক্লান্ত হয়ে পড়েছে বাঘটা। বাঘটা কি করছে, দেখাবি লাইনটা, দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়নিং। বাঘটা কি করছে, লিম্বস মানে অঙ্গ প্রত্যঙ্গ, স্ট্রেচ করছে। আমরা ঘুম থেকে ওঠার সময় কি করি, আড়মোড়া ভাঙি, বাঘটার ও আড়মোড়া ভাঙছে। ইয়ন, হাই তুলছে, ইয়ন মানে হাই তোলা, হাই তুলছে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার। তারপরে ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো বাঘটার কথা। আরে হ্যাঁ সত্যি তো, গাছের নিচে তো বাঘ ছিল। সারা রাত্রে ভোলা গ্র্যান্ডপা কি করেছে, সকালবেলা ভুলেই গেছে জিনিসটা। এন্ড লুকড অ্যাট ইট, এবং দেখলো তাকিয়ে, সত্যি গাছের নিচে বাঘ বসে রয়েছে। তার মানে বুঝতে হবে ভোলা গ্র্যান্ডপা অন্য সাইড দিয়ে নেমেছিল, ভাগ্যিস বাঘের দিক দিয়ে নামেনি, বাঘের উপরে গিয়ে পড়তো। যাই হোক, তো ওরকম তাকালো বাঘটার দিকে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা গ্র্যান্ডপা ভয়ের চোটে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। যখন মনে পড়েছে যে বাঘটা নিচে রয়েছে আর উনিও নিচেই রয়েছে, আবার জল খেতে এসছে, তখন ন্যাচারাল প্রায় অজ্ঞান হবে হবে কন্ডিশন। হি র্যান ব্যাক হোম, তিনি দৌড়ে কি করলেন, ঘরে চলে গেলেন। হাফ আ সেঞ্চুরি লেটার, 50 বছর পর, হাফ এ সেঞ্চুরি লেটার, এই ঘটনাটা ঘটার 50 বছর পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফরএভার ওয়ান মর্নিং এট দ্য এজ অফ 95, আন্ডারলাইন করতে হবে। এই ঘটনাটা ঘটার 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা একদিন সকালবেলায় আচমকা আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বয়স কত, 95 বছর, 95। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, আন্ডারলাইন করতে হবে। তার 80 বছর বয়স্কা স্ত্রী, তিনি অত্যন্ত ল্যামেন্ট, অত্যন্ত অনুশোচনা প্রকাশ করলেন, দুঃখ প্রকাশ করলেন। আচ্ছা, এই দুটো লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো লাইনের থেকে প্রায় 3 থেকে 4টে কোয়েশ্চেন দেবে। কিরকম টাইপের? 1 নম্বর, ভোলা গ্র্যান্ডপা কত বয়সে মারা গেছিলেন? উত্তর কি আসবে? 95। আচ্ছা, নাম্বার 2, ভোলা গ্র্যান্ডপার ওয়াইফের বয়স কত? উত্তর কি আসবে? 85 নয়, 80 ইয়ার্স, 80 ইয়ার্স, তার মানে 80 বছর, এটা হলো। আচ্ছা, নাম্বার 3 আসবে, উভয়ের মধ্যে এজ ডিফারেন্স কত ছিল? কি বলতে হবে? 15 ইয়ার্স, 15 বছর, এটা থার্ড কোয়েশ্চেন আসবে। ফোর্থ যেটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে, যখন এই সুন্দরবনের ইনসিডেন্টটা হয়েছিল তখন ভোলা গ্র্যান্ডপার বয়স কত ছিল? 45। কেন 45? বিকজ সুন্দরবনের বয়সের সময়, মানে ইনসিডেন্টের সময় বয়স যদি 45 বছর থাকে, তাহলে তার 50 বছর পরে তার কত বয়স? 95, যে সময় তিনি মারা যাচ্ছেন। তার মানে 45 এ হচ্ছে সুন্দরবনের ইনসিডেন্ট, তারও 50 বছর পর 95 ইয়ার্সে তিনি মারা যাচ্ছেন। তো এই দুটো লাইনের থেকে টোটাল 4খানা মতন কোয়েশ্চেন আসতে পারে। শি সেড উইথ এ সাই, তার স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কি বললেন? দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। বললেন অন্যান্যবার এই ভদ্রলোক কি করেছে, এটা ওটা সেটা ভুলে গেছিল। 95 বছর বয়সে হয়তো নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। নিঃশ্বাস নিতে ভুলে যাওয়ার জন্য কি হয়েছে? মরে গেছে। তো অন্যান্যবার কোনোবার বাঘ ভুলেছে, কোনোবার নাতিকে ভুলেছে, এইবারে নিঃশ্বাসটা নিতে ভুলে গেছে। তো নিঃশ্বাস নিতে ভুলে যাওয়ার জন্য হয়তো মরে গেছে। ভুলো মনের মানুষ ছিল তো, এরকম সম্ভব। তো ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। বন্ধ।